তো আজ তোমাদের যে ক্লাসটা আমি করাবো ইন্ডিয়ান সয়েল অর্থাৎ সয়েল অফ ইন্ডিয়া, ভারতের মৃত্তিকার যে উম, বৈশিষ্ট্য আছে বা আমাদের ভারতবর্ষের কোথায় কোন মৃত্তিকা পাওয়া যায়, কোন মৃত্তিকায় কি উৎপন্ন হয়, এবং তার সাথে সাথে মৃত্তিকার একটা বেসিক কনসেপ্ট যে মৃত্তিকা কিভাবে তৈরি হয়। মোটামুটি আমাদের ডব্লিউবিসিএস এর সিলেবাস কভার করে সেই রকমই আমি করাচ্ছি। কারণ দেখো শুধু মৃত্তিকার যদি কনসেপ্ট দিই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে এবং যেগুলো আমাদের বিসিএস এ কোনো প্রয়োজন নেই। তো আমাদের বিসিএস এর যেটুকু প্রয়োজন আমি জাস্ট সেইটুকুই তোমাদের ক্লাস করাচ্ছি। তো দেখতে থাকো। আর একটুখানি বলে রাখি, ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমার মনে হয় একটা না দুটো পার্ট কি যেন ডিউ আছে। আমি আজকে ফারহানাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট কোনো কারণে যোগাযোগ হয়নি। তো যেটা বাকি আছে বাকি আছে কি বাকি আছে? আইল্যান্ড। আইল্যান্ডস বাকি আছে, তাই তো? ঠিক আছে, আমি পরবর্তী ক্লাসে আইল্যান্ডসটা কমপ্লিট করিয়ে দেবো। আজকে সয়েলটা করো। সয়েল থেকেও প্রশ্ন আসে, ভীষণভাবে প্রশ্ন আসে। প্রিলি এবং মেনের যে 100 মার্কস রয়েছে জিওগ্রাফির, সেখানে প্রচুর সয়েল থেকে প্রশ্ন আসে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে সয়েল জানতে গেলে বা ভারতের মৃত্তিকা সম্পর্কে জানতে গেলে প্রথমে সয়েল সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের দরকার, তাই না? মৃত্তিকা, মৃত্তিকা কি জিনিস আমরা যদি দেখি তাহলে আমরা পাবো কি না, মানে রক, যেটাকে আমরা বলি শিলা, শিলার যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তার সাথে যদি বিভিন্ন রকম মিনারেলস অ্যাড হয় এবং কি না তার সাথে যদি হিউমাস অ্যাড হয়, মানে জৈব পদার্থ অ্যাড হয়, এবং তারপরে যেটা গঠন হবে, যেটা কিনা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক হবে, সেটাকে আমরা কি বলবো? মৃত্তিকা বলবো, তাই না? তাহলে দেখো আমি কি বলতে পারি না, শিলার ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ, তার সঙ্গে কি যুক্ত হবে? তার সঙ্গে বিভিন্ন মিনারেলস যুক্ত হবে এবং তার সাথে হিউমাস যদি বা জৈব পদার্থ যদি মিশ্রিত হয় এবং যেটা কিনা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক হবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু সয়েল বলবো। ঠিক আছে? তো দেখো, সয়েল সম্পর্কে পড়তে গেলে প্রথমে আমাদের জানার দরকার যে সয়েল সম্বন্ধীয় যে বিদ্যা, সেটাকে কি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এবং এসছিল বোধহয় কোনো একটা ইয়ারে বিসিএস এর কোশ্চেনে। ঠিক আছে? তো সয়েল সম্বন্ধীয় যে বিদ্যা সেটাকে বলা হয় পেডোলজি। কি বলা হয়? পেডোলজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেডোলজি দিয়ে অনেক সময় ওয়ান ওয়ার্ডও দিয়ে দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে দেয় পেডোলজি দিয়ে। বিভিন্ন লজিগুলো দিয়ে তো ওয়ান ওয়ার্ড দেয়ই, তো পেডোলজি দিয়েও অনেক সময় দিয়ে দেয়। তাহলে মৃত্তিকা সম্বন্ধীয় যে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পেডোলজি। এবার দেখো, এই যে মৃত্তিকা তৈরি, মৃত্তিকা যে তৈরি হচ্ছে সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কিন্তু বলা হয় পেডোজেনেসিস। এই যে দেখো মৃত্তিকা তৈরি হচ্ছে, যে মৃত্তিকা কি কি প্রক্রিয়ায় তৈরি হচ্ছে দেখো, একটা টাইম প্রয়োজন হচ্ছে, ক্লাইমেট প্রয়োজন হচ্ছে, প্যারেন্ট ম্যাটেরিয়াল প্রয়োজন হচ্ছে, টোপোগ্রাফি, অর্গানিজম, এইগুলো যে রয়েছে, এইগুলো দিয়ে কি তৈরি হচ্ছে না, মৃত্তিকা তৈরি হচ্ছে। এই মৃত্তিকা তৈরির যে প্রসেস, সেই প্রসেসটাকে কি বলা হয়? পেডোজেনেসিস। এবার দেখো, এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো কোনটা কিভাবে প্রভাব বিস্তার করে সেগুলো আমরা একটু পরে জানবো। আগে আমরা জেনে নিই তাহলে মৃত্তিকা তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? পেডোজেনেসিস বলি। এবার দেখো মৃত্তিকা কিভাবে তৈরি হয়, তাই যদি আমরা দেখি, মানে এই যে সয়েল তৈরি হচ্ছে বা এই সয়েল তৈরির যে প্রক্রিয়াটা, সেটা যদি আমরা দেখি, প্রথমেই আমরা যেটা পাবো সয়েল ফরমেশনের, সেটা হচ্ছে কি না, ওয়েদারিং। ওয়েদারিং, ওয়েদারিং মানে আবহবিকার। ঠিক আছে? আবহবিকার কি? দেখো কি হবে না, বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে আমাদের শিলা স্তর, সাপোজ ধরো এটা একটা রক, এটা যদি ক্ষয়প্রাপ্ত হয় বা চূর্ণ বিচূর্ণ হয়, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু আমরা বলবো ওয়েদারিং। তাহলে দেখো, যখন কি হবে না, আবহাওয়া, ওয়েদার, ওয়েদার থেকে এসছে ওয়েদারিং। ওয়েদার মানে আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান কি কি হতে পারে না, রেইন হতে পারে, রেইন হতে পারে, তারপরে কি হতে পারে না, টেম্পারেচার হতে পারে। ঠিক আছে? তো এই এই যে যে আবহাওয়ার উপাদান বা আমাদের ওয়াটার ফলস হতে পারে, রিভার যেতে পারে, এইগুলো তো সব বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা আবহাওয়ার শক্তি। তো এইগুলোর প্রভাবে যখন প্যারেন্ট ম্যাটেরিয়াল, প্যারেন্ট ম্যাটেরিয়াল বলতে যেটা কিনা আদি শিলা, আদি শিলা, আদি শিলা কি একদম
পৃথিবী তৈরির সময় থেকে যে, বা আমাদের এক কথা যদি বলি যে আগ্নেয়গিরির অগ্নুদ্গমের ফলে আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে যে শিলা বেরিয়ে আসে সেটাকেই কিন্তু আমরা কি বলি, আদি শিলা বলি। এবার দেখো কি হচ্ছে, ওয়েদারিং এর ফলে বা আবহাওয়া বিকারের ফলে এই আদি শিলা যদি চূর্ণ বিচূর্ণ হয় তাহলে কিন্তু কি হতে পারে, মৃত্তিকা তৈরি হতে পারে। এবার দেখো প্রথম স্টেজে কি হলো, ওয়েদারিং এর ফলে শিলা, প্যারেন্ট শিলা কি হলো, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা প্রথম স্টেপ ধরে নাও, যদিও স্টেপ ওয়াইজ আসে না। দেন এবার দেখো কি হলো, এবার হিউমিফিকেশন হলো। তাহলে প্রথমে ওয়েদারিং হলো, এবার হিউমিফিকেশন হচ্ছে। ধরো হিউমিফিকেশন মানে হিউমাস যদি কোনো মৃত্তিকায় অ্যাড হয় তখন সেটাকে আমরা কি বলি, হিউমিফিকেশন। এবার দেখো হিউমিফিকেশনটা কিভাবে হয় না, সাপোজ ধরো এই প্যারেন্ট ম্যাটেরিয়াল ওয়েদারিং এর ফলে কি হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে এখানে এরকম ভাবে এই অবস্থায় অবস্থান করছে, এইভাবে অবস্থান করছে। এবার কি হলো, এর উপরে একটা প্রাণী এসে মারা গেল। তো একটা প্রাণী যদি মারা যায় বা একটা উদ্ভিদের কোনো অংশ ধরো এখানে পড়ে আছে তাই যদি হয়, তাহলে কি হবে না, এই এই যে যে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়েছে ওয়েদারিং এর ফলে, তো এই জৈব পদার্থটা এই শিলার যে চূর্ণগুলো তার সাথে মিশে যাবে, এবং শিলা চূর্ণ যদি এর সাথে মিশে যায় তাহলে কি হবে না, এতে জৈব পদার্থ সমৃদ্ধ হবে। ঠিক আছে, এরপরে দেখো ট্রান্সফ্রেকশন বা ট্রান্সকেশন, মানে এক জায়গার থেকে, বা ট্রান্সফরমেশন বলতে পারো, এক জায়গার থেকে আর এক জায়গায় যদি এই যে প্যারেন্টস ম্যাটেরিয়াল ক্ষুদ্র ক্ষুদ্র যে ওয়েদারিং এর ফলে যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান হয়েছে বা ই হয়েছে সেগুলো যদি যায়, কেমন দেখো, সাপোজ ধরো এই মাটিতে জৈব পদার্থ সমৃদ্ধ হয়েছে, এবার প্রচুর রেইনফল হলো, প্রচুর পরিমাণে রেইনফল হলো, প্রচুর পরিমাণে রেইনফল হলে কি হবে, এই উপরে যে জৈব পদার্থগুলো ছিল সেগুলো মাটিতে মিশে আস্তে আস্তে কি হবে, নিচের দিকে চুইয়ে চুইয়ে যাবে। তো নিচের দিকে যদি এইভাবে চুইয়ে যায় তাহলে কি হচ্ছে, এটা ট্রান্সপ্লেশন হচ্ছে, বা কি বলবো, মাটির অভ্যন্তরে প্রবেশ করছে, যেটাকে আমরা বলতে পারি ইলুভিয়েশন বা এলুভিয়েশন। ঠিক আছে, ইলুভিয়েশন হচ্ছে বা এলুভিয়েশন হচ্ছে। আর ট্রান্সফরমেশন কি না, এই যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হলো, মানে সাপোজ ধরো এটা আদিশিলা ছিল, এটা ভেঙে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে, এর থেকে কি হচ্ছে না, এটা এখান থেকে মুভমেন্ট করে এখানে এসে অবস্থান করছে, যেমনটা পাহাড়ে হয়। ধরো এই সাপোজ ধরো এটা পাহাড়, ঠিক আছে, এটা ধরো পাহাড়, এখানে কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়েছে, এখন সেটা এই নিচে এসে জমা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রান্সফরমেশন, মানে এক জায়গার থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে বা ইলুভিয়েশন হচ্ছে, বা ইলুভিয়েশন বলতে এই যে ধরো মাটির উপরে যে জৈব পদার্থগুলো পড়েছে, এই জৈব পদার্থ এখন বৃষ্টিপাতের ফলে কি হবে না, এটা মাটির অভ্যন্তরে যদি প্রবেশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, ইলুভিয়েশন। ঠিক আছে, তারপরে কি হতে পারে, ক্যালসিফিকেশন প্রক্রিয়া। ক্যালসিফিকেশন বলতে না, একটা শিলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং তার সাথে সাথে ম্যাগনেসিয়াম এবং অন্য অন্য পদার্থ আছে। ঠিক আছে, কিন্তু দেখা গেল কি যে না, বিভিন্ন জৈবিক বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এক মিনিট, তাহলে কি বলছিলাম, ক্যালসিফিকেশন। দেখো ক্যালসিফিকেশন বলতে ব্যাপারটা কি হয়, সাপোজ ধরো কোনো একটা জায়গায় মৃত্তিকা রয়েছে, সেই মৃত্তিকায় ক্যালসিয়াম রয়েছে এবং তার সাথে সাথে অন্য অন্য পদার্থ রয়েছে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অন্য অন্য সব পদার্থ আছে। এখন কি হবে না, এই যে মৃত্তিকায় ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, আয়রন রয়েছে, মানে এই সমস্ত উপাদানগুলো কোনো কারণে ধুয়ে অন্য জায়গায় অপসারণ হলো, এই জায়গাটা কি থাকলো, শুধুমাত্র ক্যালসিয়াম যুক্ত মৃত্তিকা থাকলো। তো এই যে ব্যাপারটা, শুধুমাত্র ক্যালসিয়াম যুক্ত মৃত্তিকা থাকলো, তা এই যে ব্যাপারটা, তাহলে এই মৃত্তিকা কি সমৃদ্ধ হলো, ক্যালসিয়াম সমৃদ্ধ হলো। তো ক্যালসিয়াম সমৃদ্ধ হলে এটাকে আমরা কি বলি, ক্যালসিফিকেশন বলে থাকি। এটা জেনারেলি ড্রাই যে মৃত্তিকা রয়েছে সেই সমস্ত অঞ্চলে এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, চলো, তাহলে ক্যালসিফিকেশন হলো বা ডিক্যালসিফিকেশন হলো, কোনো একটা ক্যালসিয়াম যুক্ত মৃত্তিকা অঞ্চলে, টোটাল ক্যালসিয়াম কার্বনেট যুক্ত মৃত্তিকা অঞ্চলে এখন অন্য অন্য পদার্থ পড়ে বা একটা নদী এসে, নদীর পলি এসে সেই মৃত্তিকা টোটাল অঞ্চলটা কি হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট হারিয়ে গিয়ে সেই জায়গাটা নর্মাল অ্যালুভিয়াল সয়েলে পরিণত হলো, তখন সেটাকে আমরা কি বলবো, ডিক্যালসিফিকেশন বলবো। ঠিক আছে, তো যাই হোক, আবার মৃত্তিকার ক্ষারত্ব প্রাপ্তি বা অলমত্ব প্রাপ্তি যদি হয় সেক্ষেত্রেও আমাদের কি হয়, মৃত্তিকা কিন্তু ফর্মেশন হয়। তাহলে আমাদের মৃত্তিকা ফর্মেশনের যে প্রসেসগুলো রয়েছে,
এই প্রসেসগুলোকে আমরা একত্রে কি বলি, পেডোজেনেসিস বলে থাকি। তাহলে দেখো আমাদের যে মৃত্তিকা তৈরি হচ্ছে কি কি উপায়ে তৈরি হচ্ছে আমি আবারও হাইলাইট করে দিচ্ছি। প্রথম কথা আমাদের কি হবে না ওয়েদারিং হবে, ওয়েদারিং হবে, আবহবিকার হবে। আবহবিকারের ফলে প্যারেন্ট শিলা কি হবে, চূর্ণ বিচূর্ণ হবে। তারপরে কি হবে, হিউমিফিকেশন হবে। হিউমিফিকেশনে কি হবে, এই প্যারেন্ট শিলায় কি হবে না হিউমাস বা জৈব পদার্থ মিশ্রণ হবে। তারপরে কি হবে না এই জৈব পদার্থের অভ্যন্তরে যাবে ইলুভিয়েশন বা এলুভিয়েশন হবে, অথবা এই এখান থেকে যে জৈব রক্সগুলো রয়েছে এগুলো এসে অন্য কোথায় ট্রান্সফার হবে। তো এর ফলে কি হবে, মৃত্তিকা তৈরি হবে। তারপর দেখো আর কি হতে পারে, যে না এই যে অঞ্চল রয়েছে, কোনো একটা অঞ্চল ধরো ক্যালসিয়াম কার্বনেটের অঞ্চল রয়েছে, তো সেই ক্যালসিয়াম কার্বনেটের অঞ্চলটা নদীর পলি পড়ে অ্যালুভিয়াল সয়েলে পরিণত হলো, তাহলে সেখানেও একটা মৃত্তিকার বেল্ট তৈরি হচ্ছে। অথবা কোনো একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল বা প্যারেন্ট শিলায় কি হলো না, সাপোজ ধরে নাও সেখানে অন্য অন্য যে খনিজ উপাদানগুলো রয়েছে সেগুলো অপসারিত হলো, অপসারিত হয়ে শুধুমাত্র ক্যালসিয়াম যুক্ত মৃত্তিকায় পরিণত হলো, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কিন্তু ক্যালসিফিকেশন বলবো। তাহলে দেখো এই প্রসেসগুলোর মাধ্যমে কি হয় না আমাদের মৃত্তিকা কিন্তু ফর্মেশন হয়। ঠিক আছে, তো এই মৃত্তিকা ফর্মেশন প্রসেসকে আমি আবারও বলছি পেডোজেনেসিস বলে। এবার দেখো মৃত্তিকা যে ফর্মেশন হচ্ছে এর কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে মৃত্তিকা তৈরি হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো অলরেডি আমি এখানে দিয়েছি সয়েল ফর্মেশন ফ্যাক্টরস, প্যারেন্ট ম্যাটেরিয়াল রয়েছে, টোপোগ্রাফি রয়েছে, ক্লাইমেট রয়েছে, অর্গানিজম রয়েছে এবং রয়েছে কি টাইম। তো এগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই। দেখো প্রথম কথা হচ্ছে টাইম। টাইমেরটা যদি তোমরা দেখো তাহলে বুঝতেই পারছো মৃত্তিকা তৈরির ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে প্রচুর সময় লাগে। কিন্তু যদি খুব ভালো মৃত্তিকা তৈরি হতে যায় তাহলে কিন্তু টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, আর কোন কোন ক্ষেত্রে টাইম বেশি লাগতে পারে, যদি একদম হার্ডকোর প্যারেন্ট ম্যাটেরিয়াল হয়, গ্রানাইট শিলা বা ব্যাসল্ট শিলা দ্বারা যদি কোনো শিলা রয়েছে সেখান থেকে যদি মৃত্তিকা তৈরি হয় হতে যায় তাহলে সেটা প্রচুর সময় লাগবে। কিন্তু যদি কোথাও পাললিক শিলা থাকে বা কিন্তু যদি কোনো রূপান্তরিত শিলা সেখানে আসে বা নরম শিলা সেখানে আসে সেক্ষেত্রে কিন্তু কি হবে না সময়টা কম লাগে, যেটা আমরা বলছিলাম প্যারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। মানে যদি আমাদের গ্রানাইট শিলা থাকে, গ্রানাইট শিলা মানে বুঝতেই পারছো একদম কঠিন শিলা, সেই কঠিন শিলা আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত হতে প্রচুর সময় লাগবে এবং প্রচুর সময়ের পরে গিয়ে সেখানে মৃত্তিকা তৈরি হবে। দেখবা পাহাড়ি অঞ্চলে কিন্তু সহজে মৃত্তিকা তৈরি হয় না, কিন্তু সমভূমি অঞ্চলে মৃত্তিকা তৈরি হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে পাহাড় থেকে, একটুখানি খেয়াল করো, এই পাহাড় থেকে সমভূমিতে এই মৃত্তিকা ক্ষয় পেয়ে পেয়ে মানে এই যে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ধুয়ে আমাদের সমভূমি অঞ্চলে চলে আসে নদীর মাধ্যমে, যার ফলে আমাদের সমভূমি অঞ্চলে খুব দ্রুত কিন্তু মৃত্তিকার লেয়ার তৈরি হয়। কিন্তু পাহাড়ি অঞ্চলে সেইভাবে মৃত্তিকার লেয়ার কিন্তু তৈরি হতে পারে না। কারণ কি? কারণ দেখো এক নম্বর কথা এখানে যেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেগুলো ম্যাক্সিমামে ট্রান্সফার হয়ে যাচ্ছে। দুই নম্বর কথা এখানে মৃত্তিকা তৈরি হতে প্রচুর সময় লাগবে, আর এই যে যে মৃত্তিকা তৈরি হবে তার জন্য তো একটা প্লেস লাগবে। কিন্তু পাহাড়ের ঢাল কেমন হয়, খাড়া হয়, যার জন্য এখানে মৃত্তিকা ফর্মেশন কিন্তু তৈরি হতে প্রচুর সময় লাগে। তারপরে চলে আসি ক্লাইমেটিক কন্ডিশন। দেখো যদি কোনো অঞ্চলে রেগুলার বৃষ্টিপাত হয়, এভরিডে হিউজ পরিমাণে বৃষ্টিপাত হয়, তাহলে কি হবে, সেই অঞ্চলের মৃত্তিকা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হবে বা সেই অঞ্চলে যে রক্স ম্যাটেরিয়াল রয়েছে বা প্যারেন্ট ম্যাটেরিয়াল রয়েছে সেটা অনেক বেশি দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে। কিন্তু কোনো একটা জায়গায় ধরো বৃষ্টিই হয় না বা সেখানকার টেম্পারেচারও খুব বেশি না, তাহলে কি হবে, সেখানে মানে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হবে না। মানে যেটা বোঝাতে চাইলাম যে ওয়েদারিং প্রসেসটা, সেই ওয়েদারিং প্রসেসটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভেট হবে না। যেখানে তাপমাত্রা নেই বা যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে কিন্তু ওয়েদারিং যে প্রসেসটা রয়েছে সেই ওয়েদারিং প্রসেস কিন্তু অ্যাক্টিভেট হবে না। আর ওয়েদারিং প্রসেস যদি অ্যাক্টিভেট না হয় তাহলে আমাদের যে প্যারেন্ট ম্যাটেরিয়াল রয়েছে সে প্যারেন্ট ম্যাটেরিয়াল কি হবে না, চূর্ণ বিচূর্ণ হবে না। আর প্যারেন্ট ম্যাটেরিয়াল যদি চূর্ণ বিচূর্ণ না হয় তাহলে মৃত্তিকা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকছে। তারপরে দেখো টোপোগ্রাফি যে ব্যাপারটা আমি বলছিলাম, ধরো সাপোজ আমাদের এই অঞ্চলটা দেখো যদি এরকম হয়, সাপোজ ধরে নাও এটা একটা ঢাল অঞ্চল আর এই পাশে আছে এরকম একটা সমান্তরাল অঞ্চল, তাহলে দেখো এইখান টোপোগ্রাফি তাহলে দুই জায়গায় দুই রকম, এখানে ঢাল রয়েছে এখানে সমতল রয়েছে।
তো এখানে যদি কোনো শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয় তাহলে এটা শিফট করবে বা ট্রান্সফার করে এই জায়গায় চলে আসবে। আর এই জায়গা তো সমান্তরাল, তো এইখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু মৃত্তিকা তৈরি হয়ে যাবে, কিন্তু সেইভাবে এই অঞ্চলগুলোতে মৃত্তিকা তৈরি হতে পারবে না। তাহলে টোপোগ্রাফি কিন্তু একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরে দেখো জৈব পদার্থ যদি মাটিতে না বেশে তাহলে সেই মৃত্তিকা কিন্তু যে তার যে অ্যাকুরেট টেক্সচার বা টেক্সচার গঠনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে হবে না। তার পাশাপাশি মৃত্তিকার যে পুষ্টি মৌল, মৃত্তিকার পুষ্টি মৌল বলতে যেমন এনপিকে রয়েছে, বিভিন্ন রকম খনিজ উপাদান রয়েছে, এই সমস্ত খনিজ উপাদান কিন্তু মাটিতে পাওয়া যাবে না। আর মাটিতে পাওয়া না গেলে সেখানে কি হবে না, সেখানে উদ্ভিদ বেড়ে উঠতে পারবে না। আর উদ্ভিদ যদি বেড়ে উঠতে না পারে সেই মৃত্তিকাকে আমরা কি, সেটাকে আমরা কি বলতে পারবো না, সেটাকে কিন্তু আমরা মৃত্তিকা বলতে পারবো না। বোঝা গেল? তো এই বিষয়গুলো তাহলে কোনটা কিভাবে প্রভাব বিস্তার করছে, বোঝা গেল তো? তো চলো, তাহলে এই ছিল আমাদের কি না, আমাদের সয়েল কি, সয়েলটা কিভাবে ফরমেশন হচ্ছে এবং তার পাশাপাশি সয়েল ফরমেশনের জন্য কোন কোন ফ্যাক্টর আমাদের কাজ করছে। ঠিক আছে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে জেনে নেব। সেটা হচ্ছে কি, একটুখানি লিখে নেবে প্রত্যেকে, ইম্পর্টেন্স কিছু জিনিস আমরা এখানে জানবো। প্রথম কথা হচ্ছে আমাদের সয়েল যে গবেষণাগার রয়েছে সেটা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু রয়েছে। কোথায় রয়েছে, মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু রয়েছে কি, আমাদের সয়েল গবেষণাগার। আর আমাদের যে সয়েল গবেষণাগার তা সেটা কি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটাই কিন্তু আমাদের সয়েল গবেষণাগার। ঠিক আছে, এবার দেখো, অ্যাকর্ডিং টু ইউএসএ সয়েল ট্যাক্সোনমি, ইউএসএ সয়েল ট্যাক্সোনমি অনুযায়ী আমাদের ইন্ডিয়ার যে টোটাল সয়েল রয়েছে সেই সয়েলকে টোটাল কটা ভাগে ভাগ করা যায়, 13টা ভাগে কিন্তু ভাগ করা যায়। তাহলে কি বললাম, ইউএসএ সয়েল ট্যাক্সোনমি অনুযায়ী আমাদের যে ইন্ডিয়ান সয়েল রয়েছে সেই আমাদের ইন্ডিয়ান সয়েলকে এই আইসিএআর 13টা ভাগে কিন্তু ভাগ করেছেন। ঠিক আছে, এবার চলে আসো, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে আমরা নিয়ে নেব। প্রথম ইনফরমেশন, সব থেকে কম ড্রাইনেস যে এরিয়া রয়েছে, মিনিমাম ড্রাইনেস যে এরিয়া রয়েছে সেটা কোথায় না, রাজস্থান। ঠিক আছে, সব থেকে ড্রাই যে, সরি, মিনিমাম যে ড্রাইনেস এরিয়া রয়েছে সেটা কোনটা না, রাজস্থান। আর ম্যাক্সিমাম স্যালাইন সয়েল যেখানে রয়েছে, ম্যাক্সিমাম স্যালাইন সয়েল যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউপি। এগুলো পড়ো, আমি এক এক করে স্যালাইন সয়েল কি, ড্রাইনেস কি, এগুলো সব আমি বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। তারপর দেখো, আমাদের সব থেকে বেশি সয়েল ইরোশন যে অঞ্চলে হয়, তুমি বুঝতেই পারছো, সব থেকে বেশি সয়েল ইরোশন কিন্তু রাজস্থানে হয়। ঠিক আছে, তাহলে আমাদের সব থেকে বেশি সয়েল ইরোশন কোথায় হয়, রাজস্থানে হয়। সব থেকে বেশি, সরি, মিনিমাম ড্রাইনেস কোথায়, রাজস্থানে। ম্যাক্সিমাম স্যালাইন সয়েল কোথায়, উত্তরপ্রদেশে। আমাদের সয়েল গবেষণাগার কোথায় অবস্থান করছে, ভোপালে। আমাদের টোটাল সয়েলকে কটা ভাগে ভাগ করা যায়, 13টা। কে করেছে এটা, আইসিএআর কি অনুযায়ী, ইউএসএ সয়েল ট্যাক্সোনমি অনুযায়ী। ওকে, ক্লিয়ার? আর সব থেকে বেশি র্যাভাইন ল্যান্ড কোথায় পাওয়া যায় না, উত্তরপ্রদেশে, ম্যাক্সিমাম র্যাভাইন ল্যান্ড। ঠিক আছে, চলে আসি, এরপরে দেখো আমাদের টোটাল যে ইরোশনটা হচ্ছে, সব থেকে বেশি গালি ইরোশন যেখানে হয়, ইরোশন অর্থে ক্ষয়, সব থেকে বেশি গালি ক্ষয় আমাদের যে মৃত্তিকায় হয় সেটা হচ্ছে চম্বল ভ্যালি। কোথায় হয়, চম্বল ভ্যালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চম্বল ভ্যালি। এখানে কিন্তু সব থেকে বেশি কি হয়, আমাদের গালি ইরোশন হয়। সেই জন্য এটাকে কি কি বলা হয়ে থাকে, ব্যাডল্যান্ডও বলা হয়ে থাকে। ব্যাডল্যান্ড কি না, যেখানে মৃত্তিকা খুব অনেক বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং মৃত্তিকা এবড়ো থেবড়ো আলু থালু হয়ে থাকে, সেটাকে বলা হয় কি, ব্যাডল্যান্ড। তো ব্যাডল্যান্ড কোনটা, আমাদের চম্বল ভ্যালিতে কে ব্যাডল্যান্ড বলা হয়ে থাকে। এখানে ব্যাডল্যান্ডের কারণ কি, এখানে প্রচুর পরিমাণে কি হয়, গালি ইরোশন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো চলো, এবার আমাদের ইন্ডিয়ার যে মৃত্তিকার যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশনটা আমরা দেখে নেব। তো দেখো, আমাদের মৃত্তিকার ক্লাসিফিকেশন যদি আমি দেখি, টোটাল আমাদের মৃত্তিকাকে 8টা মেজর ভাগে ভাগ করা যায়। কটা মেজর ভাগে, 8টা মেজর ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো, অ্যালুভিয়াল সয়েল,
রেড সয়েল, ব্ল্যাক সয়েল, ডিজার্ট সয়েল, ল্যাটেরাইট সয়েল, মাউন্টেন সয়েল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সাব মাউন্টেন সয়েল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কি টোটাল 8টা মেন ভাগে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের সয়েলকে ডিভিশন করতে পারি। আমি আবারও বলে দিচ্ছি 8টা ডিভিশনের কি 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 পড়ে 8টা ডিভিশনের মধ্যে। প্রথমেই হচ্ছে আমাদের এলুভিয়াল সয়েল, ঠিক আছে, এলুভিয়াল সয়েল। তারপর আমাদের ব্ল্যাক সয়েল, রেড সয়েল মানে লাল মৃত্তিকা, ল্যাটেরাইট সয়েল, তারপরে অ্যারিড অ্যান্ড ডিজার্ট সয়েল মানে যেটাকে আমরা ডিজার্ট সয়েল বলছি। তারপরে হচ্ছে হিলি বা মাউন্টেন সয়েল, পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। তারপরে আমাদের স্যালাইন বা অ্যালকাইন সয়েল মানে লবণাক্ত জলের ও ক্ষারকীয় যে মৃত্তিকা রয়েছে। তারপরে রয়েছে আমাদের জলাভূমির মৃত্তিকা বা প্যাট বা মিশ্রি যে মৃত্তিকা রয়েছে, সেই সমস্ত সয়েলগুলো কিন্তু আমাদের রয়েছে। তো টোটাল 8টা প্রধান ভাগে আমরা কি করতে পারি, আমাদের সয়েলকে ক্লাসিফাই করতে পারি। তো আমরা এখন এক এক করে প্রত্যেকটা সয়েলের সম্পর্কে ডিটেলসে জেনে নেব। তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আমাদের অ্যালুভিয়াল সয়েল। কোনটা না, আমাদের অ্যালুভিয়াল সয়েল। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যালুভিয়াল সয়েল। তো অ্যালুভিয়াল সয়েল আমাদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা যদি আমরা একটু দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যালুভিয়াল অর্থে আমাদের যে পলি মৃত্তিকা সেটাকে আমরা অ্যালুভিয়াল সয়েল বলে থাকি। জেনারেলি আমাদের উত্তরবঙ্গের যে সমভূমি সরি আমাদের উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গাগুলো গঙ্গা, ব্রহ্মপুত্র এবং যমুনা, এই সমস্ত যে সমস্ত যে সমভূমি অঞ্চলগুলো রয়েছে, সেই সমভূমি অঞ্চলগুলোতে কিন্তু কি দেখতে পাওয়া যায় না, আমাদের পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তাহলে অ্যালুভিয়াল সয়েল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছ আমাদের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলগুলোতে কিন্তু আমাদের অ্যালুভিয়াল সয়েল কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। আর এই অ্যালুভিয়াল সয়েল যদি আমি দেখি যে এর আয়তন কত, অলমোস্ট 15 লক্ষ বর্গ কিলোমিটার। কত, 15 লক্ষ স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার কিন্তু এর অলমোস্ট আয়তন, ঠিক আছে। যেটা কিনা ভারতবর্ষের মোট আয়তনের প্রায় 45.6% বা 46%-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গা জুড়ে কি দখল করে আছে, আমাদের কিন্তু এই অ্যালুভিয়াল সয়েল রয়েছে। তাহলে অ্যালুভিয়াল সয়েলের পরিমাণ কত, আমাদের অলমোস্ট 46%। আমাদের ভারতবর্ষে সব থেকে কোন মাটি বেশি দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অ্যালুভিয়াল সয়েল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে অ্যালুভিয়াল সয়েল কি, এক কথায় পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা কিভাবে তৈরি হয়, নদীর যে নদী যে পাহাড়ি অঞ্চল থেকে, পার্বত্য অঞ্চল থেকে বয়ে নিয়ে আসা নুড়ি, কাকর, বালি নিয়ে এসে যদি কোথাও জমা পড়ে, তাহলে সেখানে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা। তাহলে আমরা পলি মৃত্তিকা পেলাম। পলি মৃত্তিকা কতটা আয়তন জুড়ে রয়েছে, 15 লক্ষ বর্গ কিলোমিটার। যা আমি যদি পার্সেন্টেজ করি, অলমোস্ট 46% কিন্তু আমাদের টোটাল ল্যান্ডের অংশ গ্রহণ করে আছে কে না, অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে। এবার দেখো এখান এই যে মৃত্তিকা, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি আমি দেখে দিই, মেন যে ক্যারেক্টারিস্টিক্স, প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই মাটিতে পটাশ পাওয়া যায়। প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায় এবং তার পাশাপাশি ফসফরাসও পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই মাটিতে সব থেকে বেশি পটাশ পাওয়া যায় এবং ফসফরাসও কিন্তু এই মাটিতে পাওয়া যায়। এবং দেখো এই মাটিতে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, নাইট্রোজেন ও যে জৈব পদার্থের যে ব্যাপারটা থাকে, পলি মৃত্তিকা যেহেতু, সেহেতু নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ কিন্তু এই মৃত্তিকায় কি থাকে, কম থাকে, ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য কি বললাম, প্রথম বৈশিষ্ট্য বললাম পটাশ এবং ফসফরাস থাকে, পটাশ সব থেকে বেশি থাকে। এবং দেখো এই মৃত্তিকার নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ কিন্তু কি থাকে, কম থাকে। আর এই মৃত্তিকা সুষম গ্রথনযুক্ত হয়, ঠিক আছে। কারণ কি, দেখো পলি মৃত্তিকা ওটা অলরেডি ওটা কি হয়, টেক্সচার একটা গঠন হয়ে গেছে। তো এর গ্রথন হওয়ার জন্য এর জল ধারণ ক্ষমতা কিন্তু বেশি, জল ধারণ ক্ষমতা কি হয়, এর বেশি হয়, ঠিক আছে। তারপরে চলে আসো এই মৃত্তিকার যদি কালার আমি দেখি, তো কি কালার হয়, জেনারেলি ধূসর বর্ণের হয়, তবে কোথাও কোথাও হলুদ বা হালকা বাদামি বর্ণেরও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই মৃত্তিকা অ্যালুভিয়াল যে সয়েলটা রয়েছে, অ্যালুভিয়াল সয়েলের সব থেকে মেন যে কালার সেটা কি হয়, ধূসর বর্ণের হয়। তবে এই ধূসরের পাশাপাশি কি হয় না, কখনো কখনো এখানে হলুদ বা হালকা বাদামি বর্ণের কিন্তু আমরা এই বর্ণের মৃত্তিকা দেখতে পাই, ঠিক আছে। এবার এখান থেকে মেজর যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন
যে এই মৃত্তিকায় কি কি ফসল হয়, কি কি ফসল এই মৃত্তিকার হয়। তাহলে বুঝতেই পারছো আমাদের এই গাঙ্গেয় সমভূমি অঞ্চল বা এই ব্রহ্মপুত্র অঞ্চলে যে সমস্ত ফসলগুলো হয় সেগুলোকেই আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি যে না এই ফসলগুলো এখানে আমরা পাই। তো কি কি হয়, ধান, গম, পাট, ঠিক আছে, ম্যাক্সিমাম যত ফসল আছে সবই কিন্তু মোটামুটি এখানে হয়। তবে বেসিক্যালি যেটা হয় ধান, গম, পাটের উৎপাদন কিন্তু অ্যালুভিয়াল সয়েলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের অ্যালুভিয়াল সয়েল। এবার আমরা জানবো ব্ল্যাক সয়েল। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল আর একটা নাম কি, রেগুর মৃত্তিকা। ঠিক আছে, তো ব্ল্যাক সয়েল কোথায় কোথায় আছে দেখো, এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু টোটালি আমাদের কি রয়েছে, ব্ল্যাক সয়েল রয়েছে। তো আমি যদি স্পেসিক্যালি জায়গাগুলো বলি, দাক্ষিণাত্যের মালভূমি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পশ্চিম দিকটা, গুজরাট, তারপরে আমাদের কর্ণাটক, তামিলনাড়ু যে উত্তর দিকটা, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু কি রয়েছে, আমাদের ব্ল্যাক সয়েলটা রয়েছে। যদি এর আয়তন দেখি তাহলে 5.5 লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু হয়ে যাবে, স্কোয়ার কিলোমিটার হয়ে যাবে, অলমোস্ট 17%-এর কাছাকাছি। কত পার্সেন্ট, 17%-এর কাছাকাছি কিন্তু দখল করে আছে কে, আমাদের এই ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা। এবার দেখো এটা কেন ব্ল্যাক হয় তার পেছনে কারণ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এই ব্ল্যাক সয়েল ব্ল্যাক হওয়ার কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে টাইটানিয়াম অক্সাইড থাকে, টাইটানিয়াম অক্সাইড থাকে। তাহলে ব্ল্যাক সয়েল ব্ল্যাক হওয়ার পেছনে কারণ কি, না এটাতে প্রচুর পরিমাণে টাইটানিয়াম অক্সাইড কিন্তু থাকে, যার কারণে এই মৃত্তিকার বর্ণ কি হয়, কালো হয়। আর এই মাটিতে এই যে যে কালো মৃত্তিকা, কালো মৃত্তিকা মানে যে এটাতে হিউমাস থাকবে তা কিন্তু নয়, এটাতে কিন্তু হিউমাস থাকে না বললেই চলে। ঠিক আছে, এখানে কিন্তু হিউমাস থাকে না। তবে হ্যাঁ, এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে এফি এফি থাকে, অর্থাৎ লৌহ থাকে। প্রচুর পরিমাণে কি থাকে, লৌহ থাকে। আর এই মৃত্তিকায় পলি ও কাদার ভাগ বেশি থাকে। আর একটা জিনিস কি, পলি ও কাদার ভাগ কিন্তু বেশি থাকে। ঠিক আছে, তারপরে দেখো পলি ও কাদার ভাগ যখন বেশি থাকছে তাহলে কি হবে, অবশ্যই জল ধারণ ক্ষমতাও বেশি থাকবে, জল ধারণ ক্ষমতা কি হবে, বেশি হবে। ঠিক আছে, আর এই মৃত্তিকার অপর নাম কি, এই মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর, আমি অলরেডি পেয়েছি। ঠিক আছে, তারপরে কি, এই মৃত্তিকা সব থেকে বেশি যেটা চাষ হয় সেটা কিন্তু কি, কার্পাস চাষ হয়। ঠিক আছে, কি চাষ হয়, কার্পাস চাষ হয়। আর এই কার্পাস চাষ হয় দেখেই এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, ব্ল্যাক কটন সয়েল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। কার্পাস চাষ বেশি হয় দেখে এই মৃত্তিকাকে কি বলা হয়, ব্ল্যাক কটন সয়েল কিন্তু বলা হয়ে থাকে। এখানে মেন ফসল আমি তো বলেই দিলাম, কার্পাস চাষ সব থেকে বেশি হয়। এছাড়া মিলেট, তৈলবীজ, তামাক এইগুলো কিন্তু চাষ হয়ে থাকে। তাহলে আমি আরেকবার হাইলাইট করে দিচ্ছি, কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা কোন কোন অঞ্চলে পাওয়া যায়, না আমাদের যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল রয়েছে, মধ্যপ্রদেশ, গুজরাট, এই যে যে সমস্ত জায়গায়, গুজরাটের এই জায়গাটা, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে কি হয় না, আমাদের সব থেকে বেশি পরিমাণে কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়। তো কৃষ্ণ মৃত্তিকা যদি আমি দেখি, এর যে মোট আয়তন অলমোস্ট 5.5 লক্ষ স্কোয়ার কিলোমিটার, যেটা কিনা ভারতের মূল ভূখণ্ডের প্রায় 17% দখল করে আছে। আর এটাতে প্রচুর পরিমাণে টাইটানিয়াম অক্সাইড থাকে, যার জন্য এই মৃত্তিকার বর্ণ কালো হয়। এবং এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়ে থাকে, কেন না এখানে প্রচুর পরিমাণে কার্পাস উৎপন্ন হয়। আর এই মাটিতে প্রচুর পরিমাণে পলি ও কাদা থাকে, যার জন্য এর জল ধারণ ক্ষমতা বেশি হয়। এবং এই মাটিতে হিউমাস থাকে না বললেই চলে। ঠিক আছে, আর এটা আর একটা জিনিস, এটা কিন্তু আগ্নেয় শিলা, ইগনিয়াস রক থেকে আবহবিকার হওয়ার ফলে কিন্তু এটা তৈরি হয়েছে। ঠিক আছে, আর এই মৃত্তিকা প্রচুর পরিমাণে কি থাকে, ক্যালসিয়াম থাকে, তারপরে কি থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং কি থাকে, অ্যালুমিনিয়াম, এইগুলো দিয়ে কিন্তু সমৃদ্ধ থাকে। ওকে, তো এই ছিল আমাদের ব্ল্যাক সয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্ল্যাক সয়েল থেকে প্রচুর প্রশ্ন আসে। দেন আমরা চলে আসবো রেড সয়েল, লাল মৃত্তিকা। এবার আমরা কি জানবো, রেড সয়েল, লাল মৃত্তিকা। দেখো লোহিত মাটি বা লাল মৃত্তিকা যেটাকে আমরা বলছি, এটা আমরা জেনারেলি দেখতে পাই কোথায়, না এই যে দেখতে পাচ্ছ আমাদের সাউথ ইন্ডিয়া দিয়ে
আমাদের মানে একদম পূর্ব সাইড দিয়ে এইদিকে আসাম টাসামের উপর, এই যে এইদিকে আমাদের ইস্টের সাইডে, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা রেড সয়েল দেখতে পাচ্ছি। বোঝা গেল? দেখো এই যে দাগগুলো রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কিন্তু আমরা রেড সয়েল দেখতে পাচ্ছি। দেখো কর্ণাটক, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, মেঘালয়, এই সমস্ত জায়গায় কি আমরা কি দেখতে পাচ্ছি না রেড সয়েল দেখতে পাচ্ছি। যদি এর আয়তনটা আমরা দেখি, কত হয়ে যাবে আয়তন, অলমোস্ট 3.5 লক্ষ বর্গ কিলোমিটার, লক্ষ স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, এর আয়তনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর এটা যদি আমি দেখি, ভারতের মূল ভূখণ্ডের অলমোস্ট 11% স্থান কিন্তু দখল করে আছে কে, আমাদের লোহিত মৃত্তিকা। এবার দেখো এই যে মৃত্তিকা বা এটাকে রেড মৃত্তিকা কেন বলছি, তার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এই যে রেড মৃত্তিকা, এখানে কি আছে, এই মাটিতে লোহা মিশ্রিত আছে। কি আছে, প্রচুর পরিমাণে লোহা মিশ্রিত আছে, যার দৌরান এই মৃত্তিকার বর্ণ কি হয়, লাল হয় বা রেড হয়, ঠিক আছে। আর একটা জিনিস এখানে জানতে হবে যে এই মৃত্তিকায় কিন্তু নাইট্রোজেন, নাইট্রোজেন বলো বা ফসফরাস বলো, নাইট্রোজেন বলো, ফসফরাস বলো বা চুন, এগুলো কিন্তু কোনোটাই সেইভাবে পাওয়া যায় না। নাইট্রোজেন, ফসফরাস, চুন এগুলো কোনোটাই কিন্তু এই মৃত্তিকায় ঠিক সেইভাবে পাওয়া যায় না। আর এই লোহিত মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে। তাহলে বুঝতেই পারছো, বালির ভাগ যদি বেশি থাকে তাহলে জল ধারণ ক্ষমতা কি হবে, অবশ্যই কম হবে, ঠিক আছে। তাহলে বালির ভাগ বেশি থাকার জন্য এই মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা কিন্তু কম। আর এই যে মৃত্তিকা, এটা কিন্তু ক্ষার ধর্মী মৃত্তিকা। কি ধর্মী, ক্ষার ধর্মী। এক কথা মাথায় রাখবে, যে সমস্ত মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেই সমস্ত মৃত্তিকা জেনারেলি ক্ষার ধর্মী হয়। তবে দেখো কোনো কোনো জায়গায় যদি অধিক বৃষ্টিপাতের জন্য কি হয় না, শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে কিন্তু এই রূপান্তরিত হয়ে কিন্তু কি হয়, এই শিলা কিন্তু বা এই মৃত্তিকা কিন্তু তৈরি করে। তাহলে আমি আরো একবার হাইলাইট করে দিচ্ছি রেড সয়েলটা। রেড সয়েল কি না, লাল মৃত্তিকা। যে সমস্ত মৃত্তিকায় লোহার ভাগ বেশি থাকে সেগুলো জেনারেলি লাল মৃত্তিকা হয়। আর এখানে বালির ভাগ বেশি থাকায় জল ধারণ ক্ষমতা কম থাকে। এখানে এই মৃত্তিকায় নাইট্রোজেন, ফসফরাস এবং চুনের ভাগ কম থাকে। এটা আমাদের মূল ভূখণ্ডের প্রায় 11% দখল করে আছে। এটা ক্ষারধর্মী একটা মৃত্তিকা। অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু এই টাইপের মৃত্তিকা তৈরি হয়, ঠিক আছে। তো চলো এবার আমরা এখান থেকে দেখে নেবো এর যে উল্লেখযোগ্য ফসলগুলো রয়েছে, কি কি উল্লেখযোগ্য ফসল এখান থেকে আমরা পাই। সেগুলো হচ্ছে, দেখো যদি জেনারেলি এতে খুব বেশি চাষ হয় না, তবে জলসেচ যদি করা হয় তাহলে রাগি, বাজরা, মিলেট, বাদাম এবং ভুট্টা, মানে যে সমস্ত ফসলে জল কম লাগে সেই সমস্ত টাইপের ফসল কিন্তু আমরা এখান থেকে পেতে পারি বা উৎপাদন করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের রেড মৃত্তিকার হয়ে গেলেই আমরা চলে যাব ল্যাটেরাইট মৃত্তিকা বা কি কি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। তো ল্যাটেরাইট মৃত্তিকা আমরা যদি দেখি, আমাদের বিহারের রাজমহল, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, অন্য স্লাইডে চলে যায়। এই যে যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে লাল করে দিচ্ছি আমি, এই সমস্ত জায়গাতে কি পাওয়া যায় না ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু পাওয়া যায়। এবং দেখো আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে দেখতেই পাচ্ছ গোয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই সমস্ত জায়গায় কিন্তু কি আছে, আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান হলো আমাদের পশ্চিমঘাট পর্বত, এই যে সাইডটা আমি দেখালাম, পশ্চিমঘাট পর্বত আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটা, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কি পেতে পারি, ল্যাটেরাইট মৃত্তিকা পেতে পারি। তো ল্যাটেরাইট মৃত্তিকার যদি মোট আয়তন দেখি 2.5 লক্ষ বর্গ কিলোমিটার, লক্ষ বর্গ স্কোয়ার কিলোমিটার হয়ে যাচ্ছে এর মোট। আর এটা যদি আমি দেখি, ভারতবর্ষের মূল ভূখণ্ডের 8% কিন্তু এ দখল করে আছে। এবার দেখো ল্যাটেরাইট যে শব্দটা, সেটা এসছে কোথার থেকে, ল্যাটিন যে ল্যাটার শব্দ রয়েছে যার অর্থ ইট, ঠিক আছে, বা শুকনো অবস্থা ইটের মতো যে অবস্থাটা থাকে সেটাকে আমরা কি বলবো, ল্যাটেরাইট বলবো। তাহলে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসছে কি, এই ল্যাটেরাইট শব্দটা এসছে। আর এই যে মৃত্তিকা, এর বর্ণ কি হয়, লাল হয়, তবে বাদামিও হতে পারে, ঠিক আছে। জেনারেলি লাল হয়, তবে এটা কি হতে পারে, বাদামি হতে পারে, ঠিক আছে। আর এই মৃত্তিকায় কি থাকে, অবশ্যই বুঝতে পারছো, আমরা রেড মৃত্তিকা পড়ার ক্ষেত্রে পেয়েছিলাম যে এই রেড মৃত্তিকায় লোহা থাকে। এখানেও সেই একই ব্যাপার, লৌহ থাকবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ কিন্তু প্রচুর থাকবে।
তবে এই যে মৃত্তিকাটা যেটা দেখছো, এই ল্যাটেরাইট মৃত্তিকা, এটা কিন্তু অনুর্বর শ্রেণীর মৃত্তিকা। এটা কি মৃত্তিকা না, এটা অনুর্বর শ্রেণীর মৃত্তিকা। এই মৃত্তিকা খুব বেশি কিন্তু উর্বর নয়। ঠিক আছে, চলো এবার দেখো, যদি কোনো কোনো জায়গায় 200 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হয়, এই যে মৃত্তিকাটা তৈরি হয়, কিভাবে তৈরি হয় একটুখানি শোনো। সাপোজ ধরো আমাদের এই এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় প্রচুর বৃষ্টিপাত হয়, ধরো 200 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হয়, তার মানে বুঝতেই পারছো হিউজ বৃষ্টিপাত হচ্ছে। তো 200 সেন্টিমিটারের উপরে যদি বৃষ্টিপাত হয়, তো এখানকার যে অন্যান্য খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থগুলো কি হয়, চুইয়ে চুইয়ে নিচে চলে যায়। এই যে যে নিচে চলে গেল বা অপসারিত হলো, এটাকে কি বলা হয়, লিচিং বলা হয়ে থাকে। ঠিক আছে, অন্যান্য যে খনিজ পদার্থ, ধরো সিলিকা, তারপরে ধরো চুন, এগুলো অপসারিত হলো, অপসারিত হয়ে কি পড়ে থাকলো, শুধুমাত্র লোহা পড়ে থাকলো, তাহলে এই মৃত্তিকার সৃষ্টি হয় বা ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেটাকে কি বলে, লিচিং প্রক্রিয়া বলে। আর যদি জলসেচ করা হয়, তাহলে এই সমস্ত মৃত্তিকায় কি কি চাষ হতে পারে, জেনারেলি চা, কফি, ঠিক আছে, এইগুলো কিন্তু এখানে চাষ হতে পারে। পাশাপাশি মিলেট, কাজু বাদাম, এগুলো কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকায় চাষ হয়। তাহলে এক কথায় বলতে গেলে রেড মৃত্তিকা বলো বা ল্যাটেরাইট মৃত্তিকা বলো, চাষের পক্ষে কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা। এবার চলে আসো আমাদের ডিজার্ট বা এরিড যে মৃত্তিকা রয়েছে, মরু মৃত্তিকা বা মরু মাটি যেটাকে আমরা বলি, মরু মৃত্তিকা যদি আমি বলি, বা ডিজার্ট সয়েল আমরা যেটাকে বলছি, সেই মৃত্তিকা যদি সম্পর্কে জানি, তো জেনারেলি দেখো আমাদের ভারতবর্ষের একদম পশ্চিমের দিশায় এই যে জায়গাটা রাজস্থান রয়েছে, এই জায়গাটাই রয়েছে একমাত্র এই মৃত্তিকা। রাজস্থানের থর মরুভূমি, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের কিছু অংশ নিয়েই কিন্তু আমাদের এই ডিজার্ট বা মরু মৃত্তিকা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই মরু মৃত্তিকার যদি আমি আয়তন দেখি, 1.42 লক্ষ স্কোয়ার কিলোমিটার, 1.42। এবং দেখো মোট আয়তনের কিন্তু 4.32 পার্সেন্টেজ দখল করে আছে কে, আমাদের এই মরু মৃত্তিকা। ঠিক আছে, আর মরু মৃত্তিকা মানে তো বুঝতে পারছো যে এই মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকবে, আর বালির ভাগ বেশি থাকবে মানে জল ধারণ ক্ষমতা কম হবে। আর যেহেতু মরুভূমি, এখানে কি হয়, বৃষ্টিপাত কম হয়। বৃষ্টিপাত কম হওয়ার দরুন কি হয়, এই মৃত্তিকা কিন্তু তীব্র ক্ষারধর্মী হয়। আমি আগেই বলেছিলাম, যে সমস্ত মৃত্তিকায় বালির ভাগ বেশি হবে সেটা ভীষণভাবে ক্ষারধর্মী হবে, তাই না। এর যদি বর্ণ দেখো, তাহলে এটা জেনারেলি কি হয়, এটা বাদামি বা হলুদ বর্ণের হয়, বেসিক্যালি হলুদ বর্ণের হয়, তবে বাদামি বর্ণেরও কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো এই মাটিতে কিন্তু লবণের পরিমাণ প্রচুর থাকে। কি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে ল্যাটেরাইট মৃত্তিকা, সরি মরু মৃত্তিকা, এটাতে কিন্তু লবণের পরিমাণ প্রচুর থাকে। এবং এই মৃত্তিকায় কিন্তু ফসফরাসও থাকে। তো যেহেতু ফসফরাস থাকে, সেখানে বুঝতেই পারছো চাষের উপযোগী। যদি জলসেচ করা হয়, জেনারেলি তো মরুভূমিতে জল জল পাওয়া যায় না, বা মরু মৃত্তিকায় জল থাকে না, তো যদি জলসেচ করা হয় তাহলে কিন্তু এখান থেকে জব, মিলেট, তৈলবীজ, এগুলো কিন্তু আমরা পেতে পারি। তাহলে আমি আবারও বলছি, মরু মৃত্তিকা আমাদের 1.42 লক্ষ স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে, যেটা কিনা আমাদের রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং গুজরাটের কিছু অংশ নিয়ে অবস্থান করছে। এবং দেখো এটা আমাদের মূল ভূখণ্ডের 4.32% দখল করে আছে। বালির ভাগ বেশি আছে, তার মানে মৃত্তিকা ক্ষারধর্মী হবে। এবং দেখো এই মৃত্তিকা যেহেতু বালি বেশি আছে, জল ধারণ ক্ষমতা কম হবে। এবং যদি আমি এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে জলসেচ করিয়ে চাষ করা হয়, তাহলে জেনারেলি তৈলবীজ, তারপরে জব, গম, মিলেট, এগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। ঠিক আছে, আর কি না, এই মৃত্তিকায় কিন্তু লবণের ভাগ প্রচুর থাকে। ঠিক আছে, আর এটা তীব্র ক্ষারধর্মী, আমি তো একটু আগেই বললাম। আরেকটা জিনিস কি, ফসফরাসের উপস্থিতি কিন্তু এই মৃত্তিকায় ভীষণভাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মরু মৃত্তিকা। দেন আমরা চলে আসবো আমাদের পার্বত্য মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকা মানে বুঝতেই পারছো, একদম উপরের দিকে তাকিয়ে দেখো যে মাউন্টেন শেলগুলো রয়েছে, যে কাত করে যেগুলো দেয়া রয়েছে। ঠিক আছে, এর মধ্যে দেখো দুই রকম আছে, হ্যাঁ। তো এই যে কাত করে যেগুলো দেয়া আছে, এই বরাবর যেগুলো অ্যাঙ্গেল দেয়া আছে, এই যেগুলো, এগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে, মাউন্টেন সয়েল বা পার্বত্য মৃত্তিকা। তো পার্বত্য মৃত্তিকা তুমি বুঝতেই পারছো, আমাদের উত্তরে যে হিমালয় পর্বতমালা রয়েছে, এই হিমালয় পর্বতমালা জুড়েই কিন্তু, সমগ্র অঞ্চল জুড়েই কিন্তু আমাদের পার্বত্য মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের দক্ষিণের দিকে যদি চলে আসো, নীলগিরি, তারপর পশ্চিমঘাট পর্বত্য অঞ্চল, এই সমস্ত জায়গায় কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তো মাউন্টেন সয়েল যদি দেখো, এটা অলমোস্ট 2.85 লক্ষ স্কোয়ার কিলোমিটার দখল করে আছে।
যেটা কিনা মোট আয়তনের প্রায় 8.7%। ঠিক আছে, মোট আয়তনের কত 8.7% দখল করে আছে। আর পাহাড় মানেই তো ধূসর কালো হবে, এর বর্ণ কি হয় তাহলে, ধূসর ও কালো বর্ণের হয়। বুঝতেই পারছো পাহাড়ি মৃত্তিকা মানে পাহাড়ের মতোই হবে। তবে হ্যাঁ, যেহেতু পাহাড়, আমরা বৃষ্টিপাতের সঙ্গে এই পাহাড়ের একটা সম্পর্ক পড়েছিলাম যে বৃষ্টিপাত যত বেশি হয় সেখানে উদ্ভিদ প্রচুর হয়, আর উচ্চতা যত বৃদ্ধি পায় ততই বৃষ্টিপাত বেশি হয়। অর্থাৎ এই এই অঞ্চলের যে মৃত্তিকা সেটা কিন্তু জৈব পদার্থ সমৃদ্ধ হবে। কি সমৃদ্ধ হবে, জৈব পদার্থ সমৃদ্ধ হবে। আর জৈব পদার্থ সমৃদ্ধ মানেই তো সেই মৃত্তিকা অম্লধর্মী হবে, তাই না, অম্লধর্মী হবে। তাহলে এই মৃত্তিকা কি, ধূসর এবং কালো এবং জৈব পদার্থ সমৃদ্ধ। যখনই জৈব পদার্থ সমৃদ্ধ মৃত্তিকা হবে সেটাতে সেই মৃত্তিকা কি হবে, অম্লধর্মী হবে, ক্ষারীয় কিন্তু হবে না। ক্ষার কখন হবে না, যে মৃত্তিকায় বালির ভাব বেশি থাকবে সেটাই, সেই মৃত্তিকাটাকে আমরা কি বলবো, ক্ষারধর্মী মৃত্তিকা। ওকে, চলো, তাহলে এটাতে জৈব পদার্থ বেশি থাকে। ঠিক আছে, সেই জন্য কি হয় না, এই মৃত্তিকা অম্লধর্মী হয়। এবং এই মৃত্তিকার গ্রথন কিন্তু স্থূলাকার, বড় বড় হয়। কেন হয়, কারণ বুঝতেই পারছো পাহাড়ি অঞ্চলে যে যদি আবহবিকার হয় এক একটা বড় বড় খণ্ড হবে, সেই জন্য কি হয়, এর যে নুড়ি কাকড় এগুলো কিন্তু খুব আয়তনে বড় বড় হয়। ঠিক আছে, আর কি এটা জেনারেলি পার্বত্য অঞ্চলে দেখা যায়। এবং এই পার্বত্য অঞ্চলে এই কালো মৃত্তিকাকে এডিশনালি আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পটসল সয়েল। কি সয়েল, পটসল মৃত্তিকা। বোঝা গেল, পার্বত্য অঞ্চলে যদি এই মৃত্তিকা তৈরি হয় এবং এটা যদি কালো আকার ধারণ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, পটসল মৃত্তিকা কিন্তু বলবো। আর এই মৃত্তিকায় সব থেকে ভালো হয় চা কফি। কি ভালো হয়, চা কফি এইগুলো ভালো চাষ হয়। এবং বিভিন্ন রকমের মশলা, তুমি দেখো আমাদের কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা, আমাদের যে সমস্ত পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মশলার চাষ হয়, তাই না। চলো, তাহলে এই গেল আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা। দেন আমরা চলে আসব পার্বত্য অঞ্চল থেকে লবণাক্ত বা ক্ষারীয় মৃত্তিকা। ঠিক আছে, লবণাক্ত বা ক্ষারীয় মৃত্তিকা যদি আমরা দেখি তাহলে আমরা দাদা, কোথায় দেখতে পাবো। হ্যাঁ বলো। বললাম একটু আগে তুমি বললে যে স্থূল কণাযুক্ত গ্রথন, গ্রথন মানে কি? গ্রথন মানে ইংরেজি থেকে যেটাকে আমরা বলি টেক্সচার। কেমন দেখো, আমি তোমায় একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো তুমি বাজার থেকে মোটা চাল কিনে নিয়ে এসছো, আর তুমি ওই আতপ চাল কিনে নিয়ে এসছো। তো আতপ চাল রাখবে, সেটা কি হবে, অনেকটা ঘন সন্নিবিষ্ট হবে না। কিন্তু যদি মোটা চাল রাখো সেটা কি হবে, এরকম বড় বড় জায়গা দখল করে রাখবে। তো এই যে যে বিষয়টা, এটাকে বলে টেক্সচার বা গ্রথন। বোঝা গেল। আচ্ছা, তো এই যে পার্বত্য মৃত্তিকা হয়, পার্বত্য মৃত্তিকার গ্রথন এরকম বড় বড় হয়। হ্যাঁ, এটা বড় বড় হয়, কিন্তু অ্যালুভিয়াল সয়েলে যদি চলে যাও তাহলে এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়। হ্যাঁ, যেটা উদ্ভিদ বৃদ্ধির সহায়ক একদম। আবার যদি তুমি এই যে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকা বা এই সমস্ত সয়েলে চলে যাও, সেক্ষেত্রে কিন্তু আবার এরকম মাঝারি টাইপের গ্রথন দেখতে পাবে। ঠিক আছে, তো এইগুলো অত বেশি আমাদের ইম্পর্টেন্ট না বা আমাদের সিলেবাসের মধ্যে নেই বলতে পারো। যেটা মানে বিসিএস এর সিলেবাস যদি আমি দেখি, তো সেখানে কিন্তু এগুলো নেই। যার জন্য আমি এই গ্রথন ফ্রথন নিয়ে আর ডিসকাস করিনি, জাস্ট ব্রডলি আলোচনা করে যাচ্ছি। বোঝা গেল। চলো, তাহলে কি বলছিলাম আমি, লাস্ট কি পড়াচ্ছিলাম, কি পড়াচ্ছিলাম যেন, স্যালাইন, তাই তো। মৃত্তিকা। হ্যাঁ, মরু মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা তো হয়ে গেল। এবার আমরা পড়বো স্যালাইন মৃত্তিকা। স্যালাইন বা অ্যালকাইন সয়েল, লবণাক্ত ও ক্ষারীয় মৃত্তিকা। তো বুঝতেই পারছো লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যেতে পারে সব থেকে বেশি। কারণ দেখো, যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, যেমন ধরো আমাদের রাজস্থান। আমি একটু আগে যখন মরু মৃত্তিকা পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে রাজস্থানে কি হয় না, এখানকার মৃত্তিকা ক্ষারধর্মী হয় এবং দেখো এখানকার মৃত্তিকায় লবণের ভাগ বেশি, তাই না, এটা আমি বলেছিলাম। তো দেখো যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, সেই সমস্ত অঞ্চলে কি হয়, মৃত্তিকা ক্ষারধর্মী হয় এবং কি হবে না, লবণাক্ত হবে। তো সেই সমস্ত অঞ্চলগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমাদের রাজস্থান রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, হরিয়ানা রয়েছে, পাঞ্জাব রয়েছে। এক কথায় যে সমস্ত অঞ্চলে মানে বৃষ্টিপাত হয় না বললে চলে, বা কম হয়, সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা কি বলবো, স্যালাইন বা অ্যালকালাইন বলতে পারি। ঠিক আছে, তো আমাদের উত্তরপ্রদেশে দেখো আবার অ্যালুভিয়াল সয়েলও রয়েছে।
ঠিক আছে। তো বেসিক্যালি যদি আমি এটাকে আইডেন্টিফাই করি বা ক্লাসিফাই করি যে এই মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়, তো বেসিক্যালি এই মৃত্তিকা যে অঞ্চলে দেখতে পাওয়া যায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু উত্তরপ্রদেশের এই অঞ্চলটা। এই যে দেখো আমি রেড কালারে যে জায়গাটা করছি এলুভিয়াল সয়েলের মধ্যে, হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু আমরা কি দেখতে পারি না, এই যে মৃত্তিকাটা আমাদের স্যালাইন এবং অ্যালকাইন সয়েলটা কিন্তু বেশি পরিমাণে দেখা যায়, এটা মাথায় রেখো। আর দেখো এর যে কালার, এটা কিন্তু বিভিন্ন বর্ণের হয়ে থাকে, কখনো কখনো ইয়েলো, কখনো কখনো ধূসর বর্ণের কিন্তু এটা হয়ে থাকে। কিন্তু এই যে মৃত্তিকাটা এটা কিন্তু কৃষি কাজের জন্য টোটালি অনুপযোগী। এটা কৃষি কাজের জন্য একদমই মানে কোনো রকম ভাবে উপযোগী না। আর এটাতে যদি প্রচুর পরিমাণে জলসেচ করা হয় তাহলে অন্তত পক্ষে মিলেট চাষ হতে পারে। বোঝা গেল? তাহলে এই স্যালাইন বা অ্যালকালাইন ওয়াটার যেটা রয়েছে লবণাক্ত এবং ক্ষারীয় মৃত্তিকা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে মাথায় রাখবে যে সম্পূর্ণরূপে কিন্তু কৃষির অনুপযোগী। তবে জলসেচ করলে পরে মিলেট চাষ সর্বাধিকভাবে সম্ভব, তাও খুব ভালো যে হয় তা না। ঠিক আছে, চলো লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েটল্যান্ড বা যেটা আমাদের জলাভূমি মৃত্তিকা রয়েছে, আমাদের গলফ গলফ এরিয়া রয়েছে সেই সমস্ত জায়গাতে যেটা আমরা পাই, সেটা আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে কি, এই যে যেমন দেখো আমাদের পশ্চিমবঙ্গ, গুজরাট, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় এই যে জায়গাগুলো, ঠিক আছে, জলাভূমির যে সয়েলগুলো রয়েছে বিশেষ করে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা কি হয়, এই জায়গাটা কি অবস্থায় আছে না, এই জায়গাটা দেখো এই যে সমুদ্রের যে জল, সেটা জলটা ঢুকে ঢুকে রয়েছে। তো এই যে যে জায়গাটা এটা সম্পূর্ণ জলাভূমি মানে ওয়েটল্যান্ড। ঠিক আছে, তো এই সমস্ত যে মৃত্তিকা যে সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়, আমাদের কেরলেও দেখতে পাওয়া যায়, হ্যাঁ, কেরলে এই সমস্ত জায়গাতে কিছুটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো উড়িষ্যা, আমাদের এই যে উড়িষ্যার এই সাইডটাতে মানে বুঝতেই পারছে যেখানে আমাদের জলে মানে মাটি এবং জল দুটোই প্রায় 50-50 থাকবে, সেই সমস্ত জায়গাগুলো আমাদের পশ্চিমবঙ্গের নিচের পাটটাতেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাতে কি হয় না, এই সমস্ত জায়গাতে মাটি এবং জলের পরিমাণ প্রায় সিমিলার থাকে, 50-50 কাছাকাছি থাকে। তো এই সমস্ত জায়গাগুলোকে আমরা জেনারেলি যেটা বলি ওয়েটল্যান্ড বলে পরিচিত করি, যেটাকে আমরা পরবর্তীতে পড়বো। রামসার সাইট রয়েছে আমাদের, যেমন কলকাতাতে রামসার সাইট রয়েছে। ঠিক আছে, তো সেই রামসার সাইটগুলো এক কথায় বলতে পারো। তো এই যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেই জলাভূমির যে মৃত্তিকা আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায় সেগুলোকেই আমরা কি বলি, পেট সয়েল বা আমাদের জলাভূমির সয়েল। ঠিক আছে, এবার দেখো এই জলাভূমির সয়েল মানে বুঝতে পারছো এখানে প্রচুর পরিমাণে জলে কি হবে, উদ্ভিদ হবে, প্রাণী হবে, এবং এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ দেখতে পাওয়া যাবে। তো এদের থেকে যে সমস্ত পদার্থগুলো পড়বে সেইগুলো প্রচুর পরিমাণে হওয়ার জন্য কি হবে, জৈব পদার্থ সমৃদ্ধ হবে। তাহলে জলাভূমিতে যে সমস্ত মৃত্তিকাগুলো থাকে সেটা কি হয়, প্রচুর পরিমাণে জৈব পদার্থ সমৃদ্ধ হয়। আর একটা কথা মাথায় রাখবে, যে কোনো ক্ষেত্রে যদি জৈব পদার্থ সমৃদ্ধ হয় তাহলে সেই মৃত্তিকা ব্ল্যাক হয়ে যাবে, কালো হয়ে যাবে, তার বর্ণ কি হয়ে যাবে, কালো। যেমন দেখো আমি মাউন্টেন সয়েল যখন পড়াচ্ছিলাম, একটুখানি খেয়াল করো, এই যে মাউন্টেন সয়েল যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে এই মাউন্টেন সয়েলে কি থাকে, প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ থাকে, যার জন্য অম্লধর্মী হয়। অম্লধর্মী হয় দেখে এটার বর্ণও কি হয়, কালো হয়। আর বেসিক্যালি কালো হলে সেটাকে আমরা কি বলি, পটসল মৃত্তিকা বলি, পাহাড়ি মৃত্তিকাকে। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে কি বলছিলাম, জৈব পদার্থ সমৃদ্ধ হবে, জৈব পদার্থ সমৃদ্ধ মানেই এই মৃত্তিকার বর্ণ কি হবে, কালো হবে। আবার আরেকটা জিনিস আমরা শিখেছি যে জৈব পদার্থ সমৃদ্ধ মানেই সেই মৃত্তিকা আমাদের কি হবে, অম্লধর্মী হবে। শুধু তাই না, যত যেখানে জলাভূমি আছে সেই জলাভূমির যে মৃত্তিকা সেটা কিন্তু অম্লধর্মী হয়ে থাকে। তবে হ্যাঁ, এই যে যে মৃত্তিকা, এটা কিন্তু শুধুমাত্র যে সমস্ত জায়গায় জলমগ্ন অবস্থায় আছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু কি হয় না, এই মৃত্তিকা তৈরি হয়। আর এই মৃত্তিকায় কোনো চাষ হয় না। তবে হ্যাঁ, যখন এই সমস্ত জায়গায় জল কম থাকে তখন কিসের চাষ হতে পারে না, সর্বাধিক পরিমাণে ধানের চাষ হতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল মৃত্তিকা এবং মৃত্তিকার শ্রেণীবিন্যাস। কোন মৃত্তিকা কোথায় পাওয়া যায়, কোন মৃত্তিকায় কি কি ফসল বেশি উৎপন্ন হয়, তো এগুলো আমি টোটাল ডিটেলসে বললাম। তোমরা এরপর আমি নোটসটা দিয়ে দেবো, তোমরা ক্লাসটা করে নেবে। এরপরে কিছু জিনিস আছে যেগুলো আমাদের না জানলেও চলে, আমি একটুখানি হালকা করে তোমাদের জানিয়ে দিচ্ছি।
সেটা হচ্ছে এই যে মৃত্তিকা তো তৈরি হলো, মৃত্তিকারও তো ক্ষয় হয়, তাই না? তো মৃত্তিকার ক্ষয় কি কি কারণে হতে পারে, মৃত্তিকার ক্ষয় কিভাবে রোধ করা যায়, এগুলো কখনো কখনো মানে জেনারেলি আমি কোনোদিন কোশ্চেন আসতে দেখিনি, তবে ইন ফিউচার আসলেও আসতে পারে, তবে সম্ভাবনা খুব কম। যেটুকু করালাম এটুকুর মধ্যে হয়ে গেছে অলরেডি আমাদের মৃত্তিকার পার্টটা। আর যেটা রয়েছে আমাদের ডিউ পার্ট, সেটা হচ্ছে কি না, মৃত্তিকার ক্ষয় কিভাবে হচ্ছে। তো তোমরা নোটস পড়লেই টোটালি বুঝে যাবে মৃত্তিকা ক্ষয় কিভাবে হয়। বৃষ্টিপাত রয়েছে, তারপর আমাদের রিভার ইরোশন রয়েছে, আমাদের বায়ু ক্ষয় রয়েছে, বায়ু প্রবাহের জন্য যে মৃত্তিকার ক্ষয় হচ্ছে মরুভূমি অঞ্চলে বেসিক্যালি হয়। তারপরে হিমবাহের প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, হিমবাহ আসছে দেখে মৃত্তিকার ক্ষয় হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এবং মৃত্তিকা ক্ষয় কিভাবে রোধ করা যায়, বৃক্ষরোপণ করে, তারপরে আরো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কি করা যায় না, আমাদের মৃত্তিকা ক্ষয় কিন্তু রোধ করা যায়। তো সেটা একটু তোমরা নোটস থেকে দেখে নিও, অত বেশি ইম্পর্টেন্ট না। তো তোমরা একবার রিডিং পড়লেই বুঝে যাবে, আর তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় আমাকে জানিও, আমি তোমাদের বুঝিয়ে দেবো।